ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, যারা ভূগোলে 100-তে পেতে চাও তারা অবশ্যই এই টেস্ট পেপার প্র্যাকটিস সেটগুলো দেখবে। প্রত্যেকটাই কিন্তু আমি ইম্পর্টেন্ট টেস্টগুলো করাচ্ছি এবং সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে ব্যাখ্যা করে করানো হচ্ছে। সুতরাং একটাও প্র্যাকটিস সেট অ্যাভয়েড করবেন না, সবটাই দেখবে। 203 পাতায় প্রথম যে প্রশ্নটা আছে, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়ের কাজের শেষ সীমা হলো, তাহলে কি হবে? সমুদ্রপৃষ্ঠ। ঠিক আছে, নদী হোক কিংবা বায়ু হোক, এরা কতটা ক্ষয় করতে পারবে? সমুদ্রপৃষ্ঠ পর্যন্ত, অর্থাৎ তার নিচে ক্ষয় করতে পারবে না। অর্থাৎ এটা ক্ষয়ের শেষ সীমা বলা হয়। সমুদ্রপৃষ্ঠকে কী বলা হয়ে থাকে? ক্ষয়ের শেষ সীমা। এই ক্ষয়ের শেষ সীমার ধারণা কে দিয়েছিল রে? ক্ষয়ের শেষ সীমার ধারণা কে দিয়েছিল? পাওয়েল। পাওয়েল বা পোয়েল লেখা থাকে, যদি বাংলাতে লেখা থাকে পোয়েল লেখা থাকে, পাওয়েল। ঠিক আছে, দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে, এর আগে দিন প্রশ্ন ছিল যে দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশ কী বলে? করিডর বলে। কিন্তু এই দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে বিউট প্যান ওয়াদি গাছি বলে। যদি প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল যে দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে সাহারায় কি বলে? সাহারায় কি বলে? তাহলে কি হবে? উত্তরটা গাছি হবে। কি হবে? গাছি। সাহারাতে এটা গাছি নামে পরিচিত। ঠিক আছে, এরপরে বায়ুমণ্ডলে যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণ বৈচিত্র্য লক্ষ্য করা যায়, বায়ুমণ্ডলে যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণ বৈচিত্র্য লক্ষ্য করা যায়, তো কোন উপাদানের কারণে এই বর্ণ বৈচিত্র্য লক্ষ্য করা যায়? চারটা অপশন দিয়েছে: জলীয় বাষ্প, ধূলিকণা, লবণ কণা, জেনন গ্যাস। তো প্রথমে লবণ কণা জেনন গ্যাস আগে বাদ দিয়ে দেয় নাকি? জলীয় বাষ্প আর ধূলিকণা, তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে ধূলিকণা। নেক্সট 1-4 যেটা আছে, এল নিনোর বছরগুলিতে ভারতে হয়। এর আগে যে সেটগুলো আছে সেগুলোতে ছিল, আমি ব্যাখ্যা করেছি। ঠিক আছে, যে এল নিনোর বছরগুলিতে ভারতে খরা এবং আমেরিকায় দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে। আর ভারত এবং অস্ট্রেলিয়ায় কিন্তু খরা হবে। লা নিনাতে তার বিপরীত অবস্থা। লা নিনার বছরগুলোতে ভারতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, আর আমেরিকাতে শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়ে থাকে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? খরা। অস্ট্রেলিয়ায়। মানে সোজা কথায় পশ্চিম প্রশান্ত মহাসাগরে যে দেশগুলো আছে কিনা, এইদিকে খরা পরিস্থিতি সৃষ্টি হবে, আর পূর্ব প্রশান্ত মহাসাগরের দেশগুলোতে কী হবে? বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে। যদি ভুলে যাস তাহলে পশ্চিম প্রশান্ত মহাসাগরের কোন কোন দেশগুলো আছে? শুধু কি ভারত আছে? বাংলাদেশ নাই? আমি শুধু ভারত বললাম, শুধু ভারত মনে রেখে দিলি। তো এইভাবে শুধু মনে রাখলে হবে না, যে পশ্চিম প্রশান্ত মহাসাগরের যে দেশগুলো রয়েছে সেগুলোতে কী সৃষ্টি হয়ে থাকে? খরা, এল নিনোর প্রভাবে। আর প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে যে দেশগুলো আছে, এল নিনোর বছরগুলিতে সেইগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে। 1-5। আচ্ছা দেখ, 1-5, যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে, চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকবে, সেটা কোন তিথি বলতো? পূর্ণিমা তিথি। কোন তিথি? পূর্ণিমা তিথি। আর চাঁদ যদি মাঝখানে থাকে তাহলে অমাবস্যা তিথি। হয় চাঁদ মাঝখানে থাকবে, নয় পৃথিবী মাঝখানে থাকবে। ঠিক আছে, যদি চাঁদ মাঝখানে থাকে তাহলে কি হবে? অমাবস্যা। আর যদি পৃথিবী মাঝখানে থাকে তাহলে কি হবে? পূর্ণিমা। আর পৃথিবী যদি মাঝখানে থাকে তাহলে একদিকে চাঁদ, একদিকে সূর্য, মাঝখানে পৃথিবী, ওটা হচ্ছে পূর্ণিমা তিথি। ওটা অর্থাৎ ওই অবস্থানকে কী বলা হয়? প্রতিযোগ অবস্থান। ওটা কী বলা হয়ে থাকে? প্রতিযোগ। আর একদিকে যদি চাঁদ থাকে, একদিকে চাঁদ আর সূর্য একদিকে থাকে, আর পৃথিবী একদিকে, অর্থাৎ চাঁদ মাঝখানে, পৃথিবী একদিকে, সূর্য একদিকে, অর্থাৎ চাঁদ সূর্য একই দিকে, তাই তো? তখন সেটাকে আমরা কী বলবো? সংযোগ, তাই তো? সেটা হচ্ছে কোন তিথি? অমাবস্যা তিথি। এটা কোন তিথি? অমাবস্যা তিথি। ঠিক আছে, তাহলে এটার উত্তরটা কী হয়ে যাবে? পূর্ণিমা তিথি। পরের যেটা প্রশ্ন আছে, আগুলহাস স্রোত। তো ভারত মহাসাগরের যে স্রোতগুলো আছে সেগুলো কিন্তু মনে রাখলে খুব সহজে পারবে। মাদাগাস্কার স্রোত আর মোজাম্বিক স্রোত, এই দুটো মিলে হয়েছে আগুলহাস স্রোত। এটা কোন মহাসাগর রয়েছে? ভারত মহাসাগরে। কোন মহাসাগর রয়েছে? ভারত মহাসাগরে।
ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যায় ভারত মহাসাগরে। আর কি আছে, যদি পশ্চিম অস্ট্রেলীয় স্রোতের নাম শুনিস তোরা, যদি পশ্চিম অস্ট্রেলীয় স্রোতের নাম শুনিস তাহলে কোন মহাসাগর রয়েছে? এটাও ভারত মহাসাগরে, এটা শীতল স্রোত, এটা ভারত মহাসাগরের শীতল স্রোত। যদি বলো ভারত মহাসাগরের একটা শীতল স্রোতের নাম লেখো, কুমেরু স্রোত আছে, পশ্চিম অস্ট্রেলীয় স্রোত আছে, ঠিক আছে। তো ভারত মহাসাগরের একটা শীতল স্রোত হচ্ছে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। তারপরে মৌসুমী স্রোত, সোমালি স্রোত, মোজাম্বিক স্রোত, মাদাগাস্কার স্রোত, আগুলহা স্রোত, এইগুলো হচ্ছে ভারত মহাসাগরের উষ্ণ স্রোত, ঠিক আছে। এরপরে তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস কি হবে? তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হবে কোনটা? পারমাণবিক শিল্প হবে। তাহলে পারমাণবিক শিল্প বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক গবেষণা জেলা, পরমাণু গবেষণাগার, তাই তো এই বিভিন্ন ক্ষেত্রগুলো হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্যের উৎস। এরপর আছে ম্যাকমোহন লাইন, বিভিন্ন দেশের সঙ্গে যে সীমারেখাগুলো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইনটি দেখা যায় জম্মু কাশ্মীরে। দেখ শোন, ম্যাকমোহন লাইনটা হচ্ছে ভারত চীন সীমারেখা, তাই তো। ম্যাকমোহন লাইনটা কোন কোন দেশের সীমারেখা? ভারত চীন সীমারেখা। কিন্তু এখানে কি বলেছে? ভারত চীন বলেনি, এখানে কি বলেছে বলতো? যে জম্মু দেখা যায় কোথায়? জম্মু কাশ্মীরে, অরুণাচল প্রদেশে, সিকিমে, রাজস্থানে। তো কোনটা হবে? তো প্রথমেই রাজস্থান বাদ দিয়ে দে, কারণ রাজস্থানের সঙ্গে চীনের সীমারেখা নেই, তাই তো, অপশান এলিমিনেট। তারপরে যেটা আছে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের সাথেও তো হবে না, অপশান এলিমিনেট। বাকি থাকলো কে? অরুণাচল প্রদেশ আর সিকিম। তো সঠিক উত্তরটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ, সঠিক উত্তরটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। নেক্সট 1-9, আম্রবৃষ্টি সংগঠিত হয়। আম্রবৃষ্টি শীতকালে, বর্ষাকালে, শরৎকালে না গ্রীষ্মকালে? কোন সময় হবে এটা? গ্রীষ্মকালে হবে। কোন সময় হবে? গ্রীষ্মকালে। এই যে কাল বৈশাখী, আম্রবৃষ্টি, বরদৈশী এগুলো গ্রীষ্মকালে হয়, বুঝতে পারি কিনা? এটা শুনে রাখ, কোনগুলো গ্রীষ্মকালে। এই যে কয়েকটা তোদেরই বলেছিলাম না, স্থানীয় বায়ু, কাল বৈশাখী, বরদৈশিলা, তারপরে লু, আঁধি, আম্রবৃষ্টি, এগুলো সবটা কিন্তু গ্রীষ্মকাল। এরপরে 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর যেটা আছে, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় গাঙ্গেয় সমভূমি অঞ্চলে। এটা আগে কেটে দিতে হবে নাকি? মরু অঞ্চলে, এটাও বাদ। পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে, এটাতে তোদের করিয়েছিলাম, বারবার বলেছিলাম যে পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে, তাই তো। যেমন কেরালা এবং কর্ণাটকে, তাই তো, পশ্চিমাংশে কি দেখা যায়? এই ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, তাই তো। আচ্ছা, নেক্সট, রেটুন প্রথা প্রয়োগ করা হয়। আরে রেটুন প্রথা মানে কি? যে আখ গাছ, যখন আখ গাছের পর কাটার পর যে চারা বেরোয়, তাই তো, সেটাকে রেতুন বলে। তো তাহলে কি হবে এটা? ইক্ষু চাষ বা আখ চাষ, ইক্ষু চাষ বা আখ চাষ, ঠিক আছে। এরপরে 12 নম্বর আছে, উত্তর ভারতের ম্যানচেস্টার, তাই তো। তাহলে 12 নম্বর যেটা আছে উত্তর ভারতের ম্যানচেস্টার, তাহলে কি উত্তর হবে? 4টা অপশান দেওয়া আছে, কানপুর, কানহা, আর কানহা তো আগেই বাদ, এগুলো কোনো ম্যানচেস্টারই নেই, গোয়ালিয়রও নেই, কোয়েম্বাটোর আছে। তাহলে উত্তর ভারতের ম্যানচেস্টার কি হবে? কানপুর। 13 নম্বর যেটা আছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। NH3 তো বাদ, NH19, এটা ভারতের ব্যস্ততম। NH19 হচ্ছে ভারতের ব্যস্ততম, আর NH44 এটা হচ্ছে ভারতের দীর্ঘতম। ব্যস্ততম মানে সবচেয়ে বেশি যান চলাচল করে, সবচেয়ে বেশি যান চলাচল করে। এরপরে দেখ 14 নম্বর প্রশ্ন যেটা আছে, টপোগ্রাফিক্যাল মানচিত্রে, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয়। টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা কি হবে রে? বাদামি, লাল না কালো না নীল? এটা কিন্তু মাথায় রাখবি, কি রং হবে? বাদামি রং। এই ভূ বৈচিত্র্য মানচিত্র আর টপোগ্রাফিক্যাল ম্যাপ একই জিনিস, ঠিক আছে।
এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোসিট একই জিনিস, উপগ্রহ চিত্র ওটা আলাদা জিনিস। সমোন্নতি রেখা কিন্তু উপগ্রহ চিত্রে থাকে না, এটা কিন্তু মাথায় রাখবি। যদি না বুঝিস তো বারবার ঢুকিয়ে নে। সমোন্নতি রেখা কেবলমাত্র থাকে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে বা টোপোগ্রাফিক্যাল ম্যাপে, ঠিক আছে। সমোন্নতি রেখা মানে কি, সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা দেখানো হয়ে থাকে সেটা বলা হয় কি সমোন্নতি রেখা। আর এই সমোন্নতি রেখা টোপোগ্রাফিক্যাল ম্যাপে বাদামি রঙে দেখানো হয়। কোন রঙে দেখানো হয়ে থাকে? বাদামি রঙে দেখানো হয়ে থাকে, এটা কিন্তু মাথায় রাখবি, ঠিক আছে। শুদ্ধ অশুদ্ধতে যেটা প্রথম যেটা প্রশ্নটা আছে, কি প্রশ্ন আছে? নদী বাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে, এটা কি ঠিক? কি হবে? এটা শুদ্ধ হবে। এটা কি হবে? শুদ্ধ হবে। এরপরে নেক্সট 2 নম্বরেরটা, বালুকাময় মরুভূমিকে সাহারায় রেগ বলে। বালুকাময় মরুভূমিকে সাহারায় রেগ বলে, ঠিক না ভুল? বালুকাময় মরুভূমি হচ্ছে আর্ক, বালুকাময় মরুভূমি হচ্ছে আর্ক। শিলাময় মরুভূমি হচ্ছে হামাদা, শিলাময় মরুভূমি হচ্ছে হামাদা। আর প্রস্তরময়, বালি প্রস্তরময় হচ্ছে রেগ, বালি প্রস্তরময় যুক্ত, বালু পাথরযুক্ত, তাহলে পাথরে মরুভূমি ওটা হচ্ছে রেগ, ওটা হচ্ছে রেগ। এটা তাহলে কি হবে? ও। এমনি তো সবই ঠিক মনে হবে, বুঝতে পারলি? না পড়লে তো এটাই ঠিক, কিন্তু এই জিনিসগুলো যখন পড়াই আমি এগুলো বলেছিলাম যে শিলাময় মরুভূমিকে কি বলে, বালিময় মরুভূমিকে কি বলে, পাথুরি বা প্রস্তরময় মরুভূমিকে কি বলে, এগুলো কিন্তু পড়ানোর সময় বলেছিলাম, ঠিক আছে। তাহলে কি হবে সঠিক উত্তর? এটা অশুদ্ধ, তাই তো? সঠিক উত্তর হবে অ। তাহলে ওয়া লিখতে হবে নাকি? তারপরে 3 নম্বরটা, পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। কি রে? পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। প্রতিবাদ, ওরা তো বাদ দিয়ে দিয়েছে, তাহলে তো অশুদ্ধ দিয়ে দিতে হবে নাকি? কিন্তু ভুল কেন দিবি? ওরা বানান ভুল বলেছে, তাহলে আমরা ভুল করবো? তাহলে কি হবে? এটা শুদ্ধ হবে, সু লিখবি। তো চারেরটা আছে ডিডিটি, একটি বিষহীন বর্জ্য। ডিডিটি তো নিজে একটা বিষ, তো বিষহীন বর্জ্য কেন হবে? তাহলে এটা কি হবে? অ হবে। নেক্সট 5এরটা যেটা আছে, কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়াল বলে। আরে তাল বলা হয়, কি বলা হয় থাকে? তাল বলা হয় থাকে। কয়াল কোথায় আছে? মালাবার উপকূলে, কয়াল আছে মালাবার উপকূলে, তাহলে এটা ওয়া হবে। বিপিও, বিজনেস প্রসেস আউটসোর্সিং কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত, তাহলে এটা কী হবে? সু হবে। তাহলে বিজনেস প্রসেস আউটসোর্সিং, যেটা আউটসোর্সিং বিষয়টা, সোজা কথায় আউটসোর্সিংয়ের কথাটা বলছে, তাই তো? তাহলে আউটসোর্সিংটা কোন শিল্পের সঙ্গে যুক্ত আছে? তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। কোন শিল্পের সঙ্গে যুক্ত? তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত, তাহলে এটা কী হবে? সু হবে। আচ্ছা নেক্সট, উপগ্রহ চিত্র ছদ্ম রং ব্যবহার করা হয়। উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয়, শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ হবে, এটা শুদ্ধ, তাই তো? উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রাকৃতিক সাংস্কৃতিক বিষয়গুলোকে স্পষ্টভাবে চিহ্নিত করানোর জন্য বা স্পষ্টভাবে সেগুলোকে বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ছদ্ম রঙের ব্যবহার করা হয়ে থাকে। এরপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখবি প্রত্যেকটাতে একটা করে কিন্তু বেশি আছে, আমার দিয়ে দিবে। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলে খাঁড়ি বলা হয়। কি বলা হয় তাকে? খাঁড়ি। তারপরে উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয় ড্যাশ ঘূর্ণবাদের ক্ষেত্রে। কোন ঘূর্ণবাদের ক্ষেত্রে উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয়? উষ্ণ এবং শীতল সীমান্তের সৃষ্টি হয়ে থাকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের ক্ষেত্রে। কোন ঘূর্ণবাদের ক্ষেত্রে? ঘূর্ণবাদ, কিন্তু কোন ঘূর্ণবাদ? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। এটা কিন্তু মাথায় রাখবি, যেটাকে বলা হয় মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদ। এরপরে যেটা আছে উষ্ণ, এটা তো বললাম, তাই তো?
ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে বা নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে, তাহলে কোন স্রোতের প্রভাবে হবে? শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। কোন স্রোতের প্রভাবে? শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। মোবাইল একটি ড্যাশ বর্জ্য। এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলটা কোন কোন মহাসাগরে আছে রে? হ্যাঁ কি স্যার? নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে, নিউ ফাউন্ডল্যান্ড এই যে দ্বীপটা, এটা কোন মহাসাগরে আছে? উত্তর আটলান্টিক। হ্যাঁ আটলান্টিক। এবার বলছে অব্যবহৃত অকেজ মোবাইল একটি ড্যাশ বর্জ্য। কি বর্জ্য এটা? ইলেকট্রন বর্জ্য না? ই বর্জ্য। এটা কি বর্জ্য? ই বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য, হ্যাঁ। ঠিক আছে, বা ই ওয়েস্ট বলতে পারিস, তাই তো? এটা ই বর্জ্যও বলা যায়, সংক্ষেপে বড় হাতের একটা ই দিয়ে দিলেই স্যার, ওটা ই আনসার দিলে কাফি। হয়ে গেল? হ্যাঁ, এবার ইলেকট্রনিক বর্জ্য লিখলেও হবে, ইলেকট্রনিক বা বৈদ্যুতিন বর্জ্য, যা লিখবি তাই ঠিক। ইলেকট্রনিক বর্জ্য, বৈদ্যুতিন বর্জ্য বা ই বর্জ্য, তাই তো? এরপরে ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তরণ আদিম কৃষি পদ্ধতি। উত্তর পূর্ব ভারতের যে স্থানান্তরণ আদিম কৃষি কী বলা হয় থাকে রে? ঝুম। কী বলা হয় থাকে? ঝুম। তা আদিম কৃষি উত্তর পূর্ব ভারতের যে স্থানান্তরণ কৃষি সেটা কী বলা হয় থাকে? ঝুম, ঠিক আছে। এরপরে পুষা হবে না? 6 পশ্চিমবঙ্গের ধানের গবেষণা হয়। কোথায় ধানের গবেষণা হয় রে? তাহলে ধান গবেষণা করা হয় পশ্চিমবঙ্গের কোথায়? হুগলির চুঁচুড়াতে। হুগলির চুঁচুড়াতে। সবগুলো ভুল ভাল লিখলে হবে? বলেছিলাম, মনে পড়ছে, সব ধরনের ধান গবেষণা কর বলেছিলাম, গম গবেষণা বলেছিলাম, হ্যাঁ ঠিক আছে। রিপিট করিসনি, তাহলে মনে থাকবে। পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় আছে? হুগলির চুঁচুড়া। ভারতের ধান গবেষণাগার, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার উড়িষ্যার কটক। আর যদি আন্তর্জাতিক ধান গবেষণাগার ফিলিপাইন্সের ম্যানিলা। ফিলিপাইন্সের ম্যানিলা, ঠিক আছে। কি বললেন স্যার ওটা? এই আন্তর্জাতিকটা? ফিলিপাইন্সের ম্যানিলা। ম্যানিলা লিখলেই হয়ে যাবে, ম্যানিলা সিটি। নেক্সট স্পট। স্পট নামক দূর সংবেদক উপগ্রহটি মানে রিমোট সেন্সিং স্যাটেলাইট, তাই তো? ড্যাশ দেশের প্রেরিত উপগ্রহ, মানে কোন দেশের পাঠানো উপগ্রহ? স্পটটা ফ্রান্সের। কোন দেশের? ফ্রান্সের। ল্যান্ডস্যাট কোন দেশের? আমেরিকার। IRS ইন্ডিয়ার। ইনস্যাট ইন্ডিয়ার, তাই তো? এই যে ল্যান্ডস্যাট, স্পট, এগুলো কী ধরনের উপগ্রহ? সান সিঙ্ক্রোনাস, সূর্য সমলয়। কী ধরনের উপগ্রহ? সূর্য সমলয়, তাই তো? আর ভারতের ইনস্যাট কী ধরনের উপগ্রহ রে? ভূ সমলয়। ওটা কী ধরনের উপগ্রহ? ভূ সমলয়। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, উপগ্রহ চিত্রটা। বারবার বলছি কোনটা কোন ধরনের উপগ্রহ কিন্তু মাথায় রাখবি, কোনটা সান সিঙ্ক্রোনাস আর কোনটা জিও স্টেশনারি মানে ভূ সমলয়। সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য ভালো করে পড়তে হবে, তোদের তাও একটু সাজেশনে দেওয়াই আছে, ভুল কেন হবে? পরের প্রশ্ন আছে 2-1টি শব্দে উত্তর দাও। প্রথমটা যেটা আছে, নদী বাঁকের কোন দিকে বেশি ক্ষয় ঘটে? উত্তল অংশে না অবতল অংশে? উত্তল পাড়ে না অবতল পাড়ে? অবতল পাড়ে। কোন পাড়ে? অবতল পাড়ে। আর উত্তল পাড়ে কি হয়? সঞ্চয় হয়। উত্তল পাড়ে কি হয়? সঞ্চয় হয়। 2-টা, কোন জেট বায়ু ভারতে মৌসুমী বায়ুর আগমনে সহায়তা করে? দেখ, জেট বায়ুর সঙ্গে দুটা জেট বায়ুর সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সম্পর্ক রয়েছে। একটা হচ্ছে ক্রান্তীয় পূবালি জেট, আরেকটা হচ্ছে উপক্রান্তীয় পশ্চিমী জেট। এই দুই প্রকার জেট বায়ু ভারতের মৌসুমী বায়ুর সঙ্গে সম্পর্কযুক্ত। তার মধ্যে ক্রান্তীয় যেটা পূবালি জেট, ক্রান্তীয় পূবালি জেট যেটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? পূর্ব থেকে পশ্চিম দিকে। একমাত্র জেট যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। এই ক্রান্তীয় পূবালি জেট দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে সহায়তা করে। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব অবস্থানকে কি বলে? চাঁদ ও পৃথিবীর, এই অ্যাপোজি আর না হলে পেরিজি হবে, অ্যাপোজি না হলে পেরিজি। ওই সিজিকে তো সরলরৈখিক অবস্থান, তাই তো? সিজিকে হচ্ছে সরলরৈখিক অবস্থান, হয় অ্যাপোজি হবে নয় পেরিজি হবে। তো অ্যাপোজি কি? অ্যাপো মানে দূরে, জি মানে অবস্থান, তাই তো? দূরে অবস্থান। আর পেরিজি মানে কি? কাছে অবস্থান। অ্যাপোজিতে কত? 4,07,000 আর পেরিজিতে 3,56,000। তাহলে এটা কি হবে? সর্বাধিক দূরত্ব হলে না স্যার, সর্বাধিক হলে অ্যাপোজি, আর সর্বনিম্ন হলে পেরিজি হবে।
দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ দিয়ে দে, যেগুলো পরিবেশ মিত্র বর্জ্য আছে। কি হবে রে দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ? হ্যাঁ, খোসা খোসা, হ্যাঁ। আর যা পারবি লিখে যাবি, অনেক কিছুই জানিস যেগুলো আমাদের পরিবেশ মিত্র, তাই তো। নেক্সট, কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট? হ্যাঁ, কোনটা স্যার? আন্দামান। কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু? নিকোবর দ্বীপের, গ্রেট নিকোবর দ্বীপের। কোন দ্বীপের? গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণতম অংশ, যেটা আগে পিক মিলিয়ন পয়েন্ট ছিল, ইন্দিরা পয়েন্ট, তাই তো। তাহলে ইন্দিরা পয়েন্ট ভারতের যে দক্ষিণতম অংশ কোন দ্বীপে রয়েছে? গ্রেট নিকোবরে। নেক্সট, ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? ভাকরা নাঙ্গাল শতদ্রু নদীতে। কোন নদীতে? এটা ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা, ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা। নাম কি রে? ভাকরা নাঙ্গাল, মাথায় রাখবি। ভারতের উচ্চতম বাঁধ কি বলেছিলাম? তেহরি। উচ্চতম বাঁধ তেহরি, ভাগীরথীর তেহরি। আর ভারতের দীর্ঘতম যদি বাঁধ বলে ওটাই হীরাকুদ, মহানদী রয়েছে, তাই তো। ভারতের সর্বাধুনিক বন্দরের নাম, এগুলো ম্যাপ পয়েন্টিংও দিতে পারে। ভারতের আধুনিকতম বন্দর, ভারতের হাইটেক বন্দর, বা ভারতের একটি কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দর, তাহলে কি হবে? নবসেবা বা জওহরলাল নেহরু বন্দর। নবসেবা বা জওহরলাল নেহরু বন্দর। এরপর নেক্সট, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম, এই স্কেল কেন বলছি রে? পিক্সেল। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। পিক্সেল, পিক্সেল কথার অর্থ কি? পিকচার এলিমেন্ট, পিকচার এলিমেন্ট, ঠিক আছে। তাহলে হ্যাঁ, নবসেবা বললাম আগেরটা। তাহলে পিক্সেল কথার হচ্ছে পিকচার এলিমেন্ট। এই পিক্সেলগুলো এক একটা বর্গাকার ঘর, এক একটা বর্গাকার ঘর। যে আমাদের যে ছবিগুলো তুলি ওগুলোতে ওগুলো জুম করে দেখলে দেখবি অনেক ছোটো ছোটো অনেক বর্গাকার ঘর আছে, তাই তো। ওগুলোই হচ্ছে এক একটা পিক্সেল। আর যত পিক্সেলের সংখ্যা বেশি হবে ছবির কোয়ালিটি বেশি ভালো হবে, তাই তো। আচ্ছা নেক্সট, ও এবার ডান বাম। ডান বামে কি আছে? কফি। কোনটা হবে রে? চিকমাগালুর, মানে কফি গবেষণা কেন্দ্র রয়েছে কোথায়? চিকমাগালুরে, তাই তো। নেক্সট, আধি, রাজস্থান। রাজস্থানের ধূলিঝড়কে কি বলা হয়ে থাকে? আধি বলা হয়ে থাকে। কলেরুর হ্রদ, এটা কোথায় হবে? অন্ধ্রপ্রদেশে। কোন কোন নদীর মাঝে অবস্থিত রে? কৃষ্ণা এবং কাবেরী। আর ডেকান ট্রাপ হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, অর্থাৎ দাক্ষিণাত্য অঞ্চলে ডেকান ট্রাপে, এই ডেকান ট্রাপে কোন ধরনের মাটি দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। কৃষ্ণ মৃত্তিকা কোন শিলা থেকে সৃষ্টি? ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি। কোন শিলা থেকে সৃষ্টি? ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি। 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে, 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে দেখ। বাজাতে পারবে সবাই। প্রথমে হচ্ছে বাজাদা কি? বাজাদা অ্যালবেডো দুটোই বেশ ভালো। তাহলে বাজাদা কি? তাই তো, পেডিমেন্টের নিচের দিকে, তাই তো, বা পেডিমেন্টের পাদদেশীয় পশ্চাৎ ভাগে, পেডিমেন্টের নিচের দিকে সঞ্চয়জাত সময় হচ্ছে বাজাদা। নেক্সট হচ্ছে অ্যালবেডো, তো পারবি, তাই তো। তাহলে আগত সৌরকিরণের প্রায় 35% মেঘ ধূলিকণা বায়ুমণ্ডল, তাই তো, মানে বায়ুমণ্ডলের মেঘ ধূলিকণা, আর মেঘ ধূলিকণা তারপরে ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয়ে সরাসরি মহাশূন্যে ফিরে যায়। এই 35% প্রতিফলিত সৌরকিরণকে কি বলা হয়ে থাকে? অ্যালবেডো বলা হয়ে থাকে। 35%, যদি তো আগে বলেছিলাম। ডোলড্রামস, এটাও বলেছিলাম। ডোলড্রামসটা কি? তাই তো, ডোলড্রামসটা কি? যে নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে যে উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যেখানে মিলিত হয়, মিলিত হওয়ার পূর্বেই বায়ু যেহেতু ঊর্ধ্বগামী হয়, প্রায় এই আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চলে বায়ু শান্তভাবে বিরাজ করে। এই অংশকে কী বলা হয়ে থাকে? ডোলড্রামস বা নিরক্ষীয় শান্ত বলা হয়। সংযোগ অবস্থান বলতে কি বোঝো? এই যে সিজিকির 2টা অবস্থান, সিজিকির 2টা অবস্থান। সংযোগ বলতে কি? যে সিজিকির যে অবস্থানে চাঁদ সূর্য পৃথিবী, চাঁদ সূর্য পৃথিবী, এই 3টির মধ্যে মাঝখানে থাকবে কে? চাঁদ। একদিকে পৃথিবী, একদিকে সূর্য, ঠিক আছে, এই কথা না। এরপরে বলেছে বর্জ্য ব্যবস্থাপনায় 3R। 3R কথার অর্থ, 3R বলতে কি বোঝায়? রিডিউস,
তাই তো? রিডিউস মানে কি? কমানো। রিডিউস মানে কি? কমানো, বর্জ্যের পরিমাণ হ্রাস, তাই তো? তারপর আছে রিইউজ, পুনর্ব্যবহার। পুনর্ব্যবহার। আরেকটা আছে রিসাইকেল, পুনরাবর্তন বা পুনর্নবীকরণ। 4R এলে রিফিউজ, 4R এলে রিফিউজ, ঠিক আছে? এরপরে দেখ যেটা বলেছে অথবা দিয়ে আছে বিষাক্ত বর্জ্য কি, তাই তো? যেসব বর্জ্যগুলো প্রাণীদেহে, তাই তো? প্রাণীদেহে, উদ্ভিদে অর্থাৎ জীবদেহে বিষক্রিয়া সৃষ্টি করে, যেসব বর্জ্যগুলো জীবদেহে বিষক্রিয়ার সৃষ্টি করে তাদেরকে কি বলে? বিষাক্ত বর্জ্য। যেমন প্লাস্টিক বা সীসা, এগুলো কী ধরনের বর্জ্য রে? বিষাক্ত বর্জ্য, তাই তো? ক্যাডমিয়াম, পারদ, এগুলো হচ্ছে বিষাক্ত বর্জ্যের উদাহরণ। এরপরে ভাবর কি, এটা তো পারবি। হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে নুড়ি কাকড় সমৃদ্ধ অনুর্বর সমভূমিকে কি বলা হয়ে থাকে? ভাবর বলা হয়ে থাকে। পশ্চিমী ঝঞ্ঝা কি? যে শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে, তাই তো? ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে আসা পশ্চিমা বায়ুর প্রভাবে যে ঝিরি ঝিরি বৃষ্টিপাত হয়ে থাকে সেটাকে কি বলা হয়ে থাকে? পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে কোন সময় হয়ে থাকে? শীতকালে। কোথায় হয়ে থাকে? ভারত, উত্তর পশ্চিম ভারতে। কোথায় হয়ে থাকে? উত্তর পশ্চিম ভারতে, ঠিক আছে? তাহলে পশ্চিমা ঝঞ্ঝা দেখা যায় উত্তর পশ্চিম ভারতে। নেক্সট, এরপরটা আছে সামাজিক বনসৃজন বলতে কি বোঝো? সামাজিক বনসৃজন মানে কি? সাধারণত গ্রামাঞ্চলে গ্রামের মানুষের সহায়তায় পতিত জমি কিংবা অব্যবহৃত জমিতে সমাজের মানুষের কল্যাণে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বন সৃষ্টি করাকে বলা হয় সামাজিক বনসৃজন। অর্থাৎ সামাজিক বনসৃজন হলো সমাজের মানুষের সহায়তায় গ্রামাঞ্চলে পতিত জমি কিংবা অব্যবহৃত জমিতে বন সৃষ্টি করা। এরপর অর্থকারী ফসল, যেগুলো টাকার জন্য লাগানো হয় নাকি, যেসব ফসলগুলো, তাই তো? অর্থ উপার্জনের উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে রোপণ করা হয় বা চাষ করা হয়, রোপণ বলছি, চাষ করা হয়ে থাকে, তাদেরকে কি বলবো? অর্থকারী ফসল। যেমন কি কি বলতো? পাট আছে, চা, তাই তো? ভুট্টা কিন্তু খাদ্যশস্য, ভুট্টা বললে হবে না, ভুট্টা কিন্তু খাদ্যশস্য। চা, পাট, কার্পাস, এগুলো হচ্ছে কিন্তু অর্থকারী ফসল। এরপর আছে ভূ বৈষম্য মানচিত্র, দুটি ব্যবহার, অনেক ব্যবহার আছে, এর আগের দিন বলেছিলাম। সেন্সর, সেন্সর মানে সংবেদক, মানে ক্যামেরায়, তাই তো? বা দূরসংবেদক যন্ত্রে, যে বিশেষ যন্ত্রের সাহায্যে বিভিন্ন বস্তুর প্রতিফলিত তরঙ্গ সংগ্রহ করে তথ্য সঞ্চয় করে, সেটাকে কি বলা হয় থাকে? সংবেদক। সংবেদক দুই প্রকার, একটা নিষ্ক্রিয় সংবেদক, একটা সক্রিয় সংবেদক। 3 নম্বরের প্রশ্নগুলো, সেন্সর, সেন্সর হচ্ছে সংবেদক। সেন্সর কথার অর্থ হচ্ছে সংবেদক, অর্থাৎ ক্যামেরায় যে বিশেষ যন্ত্রের সাহায্যে প্রতিফলিত সূর্যরশ্মির সাহায্যে বিভিন্ন বস্তুর তথ্য সংগ্রহ করে, তখন সেটাকে আমরা কি বলবো? সেন্সর বলবো। এরপর 3 নম্বর যে প্রশ্নগুলো আছে, দেখ, সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতি, এটা দরকার নেই, এটা করবি। সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? অনেক আছে, প্রধান 3টা আছে, অনেকগুলো আছে, তার মধ্যে প্রধান 3টা। পরিবেশে বর্জ্যের প্লাস্টিকের প্রভাব করতে পারিস, এটা একটা ক্রিয়েটিভ প্রশ্ন। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, এটা তো বহুতবার বলেছি। ভারতের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব, এটাও করবি। ভারতের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব। ভারতে রেলপথ ও সড়ক পথের গুরুত্বের তুলনা, মানে দুটার গুরুত্ব করবি। সোজা কথায় রেলপথ এবং সড়ক পথের গুরুত্ব করবি। এই দুটা গুরুত্ব পার্থক্যের আকারে তুলনামূলকভাবে লিখবি, পয়েন্ট করবি, ঠিক আছে? দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব, এটাও করতে হবে। সান সিঙ্ক্রোনাস আর জিও স্টেশনারি, এটা কি এসেছিল না? আসলে এটা অবশ্যই করতে হবে। সান সিঙ্ক্রোনাস মানে সূর্য সমলয়, আর জিও স্টেশনারি মানে কি? ভূ সমলয়। এই দুইয়ের মধ্যে পার্থক্য। তোরা তো মনে হচ্ছে অনেক কিছুই পারছিস নাকি, খুব গল্প করছিস। 5 নম্বরে, হ্যাঁ, সান সিঙ্ক্রোনাসটা হচ্ছে সূর্য সমলয়, ওরে সান মানে তো বুঝতে পারছো সূর্যটা আছে। এরপরে দেখ 5 নম্বরে যে প্রশ্নগুলো আছে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, ঠিক আছে? নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো।
এটা অবশ্যই করতে হবে। সবটাই প্রশ্ন কিন্তু ভালো আছে। নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য কিন্তু এখন পর্যন্ত দেয়নি, আসার সম্ভাবনা দেয় স্যার। কম। এর আগে কি এসছে? ভূমধ্যসাগরীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু করতে পারিস, আর মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য। কিন্তু সম্ভবত এবার জলবায়ু থেকে প্রশ্ন আসছে না, 5 মার্কের সম্ভবত আসবে না। 2 দিন দিবে। জোয়ার ভাটা গুরুত্ব বা প্রভাব এটা করবি, এবং জোয়ার ভাটা সৃষ্টির কারণ করবি, ঠিক আছে? গর্ভপাতের প্রভাবগুলো কি? প্রভাব মানে ফলাফল, প্রভাব মানে কি রে? ফলাফল। সুপ্রভাব বা সুফল, কুপ্রভাব মানে কুফল। যেগুলো কুফলগুলো, খারাপ দিকগুলো। আর ভারতের ভূগোল থেকে কী দিয়েছে? ভারতের ভূগোল থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলো আছে, পূর্ব এবং পশ্চিম ভূগোলের প্রাকৃতিক বৈশিষ্ট্য। সব বৈশিষ্ট্য করলে হবে না, যেটা আর্থসামাজিক বৈশিষ্ট্য আছে ওগুলো করে দিলে করলে হবে না, শুধুমাত্র প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবি। এটা কিন্তু যারা মুখস্থ করে যাবি দেখবি ওখানে সবই দেওয়া আছে, পরপর করে প্রাকৃতিক আর্থসামাজিক সবই দেওয়া আছে, আর্থসামাজিক পয়েন্টগুলোকে বাদ দিবি, ঠিক আছে? শুধুমাত্র প্রাকৃতিকগুলো লিখবি। ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। তারপরে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবন। ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা। এটা নগরায়নের সমস্যা সম্ভবত 3 মার্কের জন্য আসবে, 5 মার্কের দিয়েছে, কিন্তু প্রশ্নগুলো সবটাই ভালো। আর ম্যাপ পয়েন্টিং যেগুলো আছে, নীলগিরি পর্বত, তাপ্তি নদী, লোকটাক হ্রদ, একটি বৃষ্টিছায়া অঞ্চল, শ্রীনগর দিতে পারিস, ওই শ্রীনগর বলছি, শিলং দিতে পারিস, আর পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল দিতে পারিস। মরুমৃত্তিকা অঞ্চল, এগুলো সবই কিন্তু করানো আছে। তাপ্তি নদীটা শুধু করায়নি না, করেছি, ওটা করেছিলাম। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটা সুন্দরবন। মানে দেখ, ঘুরিয়ে ফিরিয়ে ওই সুন্দরবনকে চিহ্নিত করার জন্য বিভিন্নভাবে প্রশ্ন দিবে। একটি কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের প্রধান যে কফি বলাই ওটাই করবি। পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, হলদিয়াকে চিহ্নিত করবি। কাকে চিহ্নিত করবি? হলদিয়াকে। এরপরে পূর্ব ভারতের একটি হলো 9 নম্বর আছে ভারতের একটি হাইটেক বন্দর। ভারতের হাইটেক বন্দর কী রে? নবসেবা। এই ধরনের প্রশ্ন দিবে না, এত মূর্খ নয় যে শর্ট কোশ্চেনেও দিবে আবার ম্যাপেও দিবে, বুঝতে পারলি? কারণ যখন বোর্ডে প্রশ্ন সেট করা হবে খুব ভেবে চিন্তে করা হবে, কারণ এখানে কোশ্চেন রিপিট হয়ে যাচ্ছে। তারপর দিল্লি, ডাইরেক্ট দিল্লি দেওয়ার সম্ভাবনা কম আছে, মানে ওকে বিভিন্নভাবে দিবে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের সবচেয়ে জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, তাই তো? বা উত্তর ভারতের বৃহত্তম শহর, বা ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, বিভিন্নভাবে দিতে পারে, ঠিক আছে?